ইমতির বাঁধনটা ঢিলে হয়ে আসছে, নিজের ঘন নিঃশ্বাস থেমে আসছে যেন। তবুও সে আগের কথাটাই বলে, ওহ, আমার কিচ্ছু হবে না। এখন ঠিক যেমনটা ভালোবাসি তখনও ঠিক এমনটাই ভালোবাসবো। আমি কখনো আপনাকে কষ্ট দিয়ে বুঝিয়ে দেব না আপনার কাছে আমার কোনো স্বার্থ ছিল। বাচ্চা হয় না, না হয় না বাচ্চা হয় না হবে, না হয়নি, এসব নিয়ে ভাবার দায়িত্ব আপনার না। এখনও তো হতে পারে আমিও আপনাকে মা বানাতে অক্ষম। তাহলে কি আপনি আমাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের কাছে চলে যাবেন? বলেন আমাকে। ঝর্ণা এমন কথা শোনার পর স্থির হয়ে যায়। ইমতি বুঝতে পারে ঝর্ণা হয়তো আবার কাঁদছে। ইস, এ মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। ইমতি তখন ঝর্ণাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ঠিক তাই, ঝর্ণা চোখ দুটো চিকচিক করছে। ইমতি তখন মুচকি হাসে, আস্তে করে নিজের ঠোঁট দুটো নিয়ে যায় ঝর্ণার ঠোঁটের কাছে। জিহ্বাদের চেট ভিজিয়ে দেয় ঠোঁট দুটো। ঝর্ণা তখন বলে, আমার কেন যেন মনে হয় আমি আপনার যোগ্যই না। ইমতি তখন চোখ রাঙিয়ে উঠে, রাগান্বিত কণ্ঠে বলে, দেখ, তুই এখন আমার বউ, এসব আজে বাজে কথা বলবি না তো। মেরে হাড়টি গুটি ভেঙে গরুর মাংসের সাথে ভুনা করে খাবো, এসব কি কথা? কে কার যোগ্য হব না? হ্যাঁ, এখন তো শুনছি আপনি নাকি আমার বড়। তাহলে না ইমতি, এসব বলে আমাকে লজ্জা দিবেন না। আমি ছোট নিয়ে কখনো আপনাকে ঝামেলা করিনি, করতে চাই না, না করব। এসব আমার কাছে কোনো কিছুই না। আপনাকে যে জীবনে পেয়েছি আমি, এটা আমার কাছে এক অপূরণীয় সংবাদ, যা আপনাকে ছোঁয়ার পরও আমার বিশ্বাস হয় না। আমি সত্যি অনেক ভাগ্যবতী। এই গর্ব যেন সারাটা জীবন থাকে। আমি তাই চেষ্টা করব। তবে আমি আপনাকে এখনো বিশ্বাস করি না। কখন না জানি কোনো মেয়েকে পটিয়ে ফেলেন, বিশ্বাস নেই। এমনি তো আপনাকে মেয়েরা দেখলে কেমন জানি করে, আমার জাগা জ্বালা করে। আবার আপনি পড়তে চাচ্ছেন কলেজে, যদি আমার চেয়ে কোনো সুন্দরী মেয়ে দেখে আপনার পছন্দ হয়ে যায়, তখন আমার কি হবে? ঝর্ণা, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমি আপনি থাকা সত্ত্বেও অন্য মেয়েকে পছন্দ করব মানে? কেন? এ চারটা বছরে কোনো মেয়েকে আমি পছন্দ করেছি নাকি কাউকে পটিয়েছি? আপনি না হয় না করলেন, কিন্তু মেয়েরা তো আপনাকে করতে পারে। তখন কি আমার গা জ্বলবে না? কে পছন্দ করলো কিংবা না করলেও আমার সেটা দেখার বিষয় না। আমি ব্যস্ত থেকে মুক্ত হলে আপনার কথাই ভাবি এবং ভাববো, কারণ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, দেখা যাবে। আমি এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। তখনকার মতো কথা ওখানেই বন্ধ করে দিলাম। তাকে মুক্ত করলাম কাজের জন্য। তবুও আমি আমার চালানোর কাজ চালু করে রেখেছি। কখনো শাড়ি টেনে খুলে দিচ্ছি, চুল এলোমেলো করে দিচ্ছি, ওকে হাত দিয়ে বিরক্ত করছি। কখনো কখনো বা চেপে ধরছি পেছন থেকে খুব শক্ত করে। ও যে বিরক্ত হচ্ছে না তা কিন্তু নয়, তবে সে কিন্তু মনে মনে এটা চাচ্ছে আমি তাকে বিরক্ত করি। এটা আমি খুব ভালো করেই জানি সে আমার কাছে এই মুহূর্তের বিরক্তগুলো চায়। মুখে হয়তো না বলছে, কিন্তু তার ভেতর থেকে চাইছে আরও জ্বালাচ্ছি না কেন। আমি তার মনের ভালোবাসা ও চোখের ভাষা দুটোই বুঝতে পারি। রান্না শেষে দুইজনে চাচ্ছিলাম গোসল করতে। জীবনের প্রথম এমন এক অবস্থা আমরা দুজনে, যা এক সময় কল্পনা ছিল তা এখন বাস্তবে। গোসলের সময় লেপ্টে আছে দুজনে এক অস্বাভাবিক উষ্ণতার মাঝে, যেন প্রতিটা স্পর্শ কাঁপিয়ে তুলছে দুজনকে, গভীর থেকে গভীরে নিয়ে যাচ্ছে দুজনের ভালোবাসা। উষ্ণতার ভালোবাসা শেষ করতে ইচ্ছে হয় না, ডুবে থেকে যেন সময় পার করে দিতে ইচ্ছে করে। গোসল শেষে দুজন একসঙ্গে বের হলাম, কিন্তু গোসলের পরে তাকে যে ভেজা অবস্থায় এতটা সুন্দরী লাগে যা আমার বিশ্বাসকে আবার উল্টিয়ে দেয়। আমি এবার চোখ ফেরাতে যেন পারলাম না। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, ফর্সা শরীরের চামড়ায়। এমন দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল পেছন থেকে আমার। ঠিক তাই করি। ঝর্ণা বিরক্তি হয় না, বরং সে সব সময় আমার কাছে থেকে এমন ভালোবাসার আশা করে। দুপুরে আমার আবদার ছিল তার হাতে খাবো, তবে আরও একটি আবদার করেছিলাম যা এখন উল্লেখ করতে পারছি না। সেটা ঝর্ণা দিবে বলেছে, তবে দেয়নি। কেন যেন সে আমাকে মনে করে আমি হয়তো
তার অনেক উষ্ণতা কিংবা ভালোবাসাতে ইতস্তত করতে পারি। আমি কিন্তু বলিনি, বলবো না। হতে পারে কিছুদিন পর তার এই ধারণা উল্টিয়ে যাবে। আমি তার কাছে ঠিক কী চাই, কিন্তু সে আমাকে নিয়ে সব সময় গবেষণা করে। আমি কি করে তার থেকে ভালোবাসা পাবো, কোন ভালোবাসাতে আমি সবচেয়ে বেশি সুখ পাবো, কি করে সব সময় তাকে নিয়ে ভাববো, এমন গবেষণা তার ভেতর সবসময় হতেই থাকে। আমারও খুব ভালো লাগে কেউ একজন আমাকে নিয়ে গবেষণা থা কেউ একজন আমাকে নিয়ে গবেষণা করুক। আমি কি করে সুখে থাকবো, কী করে সুখ পাবো তা নিয়ে ভাবুক। এমন একজন সঙ্গিনী পাওয়া একজন পুরুষের বড়ই ভাগ্যের ব্যাপার। আমি খাবার দাবার শেষ করে বারান্দায় আসলাম মুখ মুছতে। মনটা আমার খুব ফুরফুরে ছিল, যা হয়তো প্রকাশ করার মতো শক্তি আমার ছিল না। এত ভালোবাসা উষ্ণতা মাঝে মন খারাপ থাকবে কিংবা আমি কোনো অন্যমনস্কের মধ্যে থাকবো, তা হয় না। তবে এই বারান্দায় যাওয়া যেন আমার জন্য এটা কাল হয়ে দাঁড়ালো, যা আমি ঠিক কয়েক সেকেন্ড আগেও কল্পনা করতে পারিনি। বারান্দায় যাওয়ার পর আমি যখন দেখি রাস্তার দিকে তাকিয়ে বাসা থেকে একটু দূরে একটা কালো পার্কিং করা গাড়ি, যে এই গাড়িটা আমার ভেতর দুমড়ে মুচড়ে দেয়। মুহূর্তে যেন আমার মনটা আতঙ্কে ঘিরে বসে। আমি তখন ঝর্ণাকে ডাকতে গিয়েও ডাকতে পারি না, গলার ভেতর থেকে আমার শব্দগুলো আটকে যাচ্ছে। তখন নিজেকে কন্ট্রোল করে ঘরের ভেতরে যাই। তবে এখন আগের সে অবস্থা আমার ভেতরে নেই। ঘরে ঢোকার পরে ঝর্ণার চেহারাটা সামনে আসার পরই আবার রাতকে দুমড়ে মুচড়ে শুরু করি। এখন আমার সত্যি মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করেছি। ঝর্ণা এখন আমার কাছে সেভ মনে হচ্ছে না, এমনকি আমার জীবনটা সম্ভবত আতঙ্কের ভেতরে পড়ে গেছে। আমি আমাকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি ঝর্ণাকে নিয়ে। আমার কিছু হয়ে গেলে ওর অনেক বড় ক্ষতি হবে, এমনকি তার নিজের ক্ষতি মানেও তার অনেক বড় ক্ষতি। তাৎক্ষণিকভাবে আমার মাথায় কিছু আসছিল না, মুখের ভেতর হাসিটাও টানতে পারছিলাম না। সব কিছু যেন আমার ভেতরে জ্বলছে। বিছানায় বসার সময় ঝর্ণা আমাকে বেশ কয়েকবার দেখছিল। তার চোখ মুখ থেকে বুঝতে পারছিলাম আমাকে সে পরখ করছে, কিন্তু তখন হয়তো কিছুই বলেনি। সেও যখন সব কিছু গুছিয়ে বিছানায় আসে আমার মাথাটা টেনে নেয় তার বুকের ভেতর। আমি তখন তাকে বলি, ঝর্ণা, আপনার উরুতে আমি মাথা রাখি। ঝর্ণা তখন হেসে বলে, এটার জন্য অনুমতি চাওয়ার কি দরকার, আসেন মাথা রাখেন। মাথাটা রাখার পরে চোখ বন্ধ করে শুয়ে আছি। ঝর্ণা তার হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথার উপরে। আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি সে আমাকে খুব গভীরভাবে দেখছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। আমি হঠাৎ এভাবে আপনি চুপ হয়ে গেলেন কেন? কিন্তু সত্যি যদি প্রশ্ন করে বসে আমি কোনো উত্তর দিতে পারবো না। এর কোনো উত্তর আমার কাছে নেই। বেশ অনেকক্ষণ পর ঝর্ণা আমাকে বলে, এতে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। মাত্র একটা কেন? আপনার মুখটা হঠাৎ করে এভাবে অফ হয়ে গেল কেন? কি হয়েছে আপনার এই মুহূর্তে? আমি জানতাম এমন কোনো একটা প্রশ্ন আমাকে কিছুক্ষণের মধ্যে শুনতে হবে। তখন আমি একটা কৃত্রিম হাসি মাখিয়ে বলি, আরে না, এমনি একটু চুপ করে আছি, খেয়ে উঠলাম তো। আপনি কি আমাকে নতুন করে জানতে বলছেন আপনাকে? আরে না, সত্যি বলছি আমি। ঠিক আছে, আমি আর কিছুই জিজ্ঞেস করব না। কখনো কখনো আমি সত্যি ঠিকই জানতে পারবো। কখনো তো আমাকে কিছু লুকাতে পারেননি আপনি। পারলে না হয় একটা কথা ছিল। আমি তখন তার কথাগুলো কানের মধ্যে বারবার বাজাতে শুরু করলাম। হ্যাঁ, তা তো অবশ্যই। কোনো না কোনো এক সময় তাকে জানাতেই হবে, তবে সেটা আমি এখন বলতে পারছি না। তুমি তখন থেকে আমার ভেতরটা কেমন যেন হয়ে গেল। সেদিন আর নিজেকে জাগিয়ে তুলতে পারিনি। তাই বলে ঝর্ণাকে যে ইগনোর করেছি তাও নয়, তাকে ভাসিয়ে রেখেছে আমি কৃত্রিম ভালোবাসার মধ্যে, যা আমার জন্য খুবই একটা অসহ্যকর ব্যাপার ছিল। তখন নিজেকে বারবার প্রশ্ন করেছিলাম, আমি এইভাবে ঝর্ণাকে ধোঁকা দিচ্ছি না তো? তার কৃত্রিম ভালোবাসা পাওয়ার কথা না, তাহলে তাকে আমি এই ভালোবাসাতে কেন বসিয়ে রেখেছি? আমার ভেতর থেকে কোনো উত্তর ফিরে আসেনি।
নিজেকে দু একদিনের মধ্যে গুছিয়ে তুলতে পারলেও ঠিক সেই উষ্ণতা ভালোবাসা ফিরিয়ে আমি কোনোভাবে আনতে পারছি না। বারবার ভেতরটা আতঙ্কে ধুয়ে মুছে যাচ্ছে আমার। তারপর সময় চলে আসে কলেজে ভর্তি হবার। ঝর্ণাও বারবার তাগিদ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তার প্রতি উত্তর দিচ্ছি না। আমার এখন কেন যেন মনে হচ্ছে এই শহরটা আমার জন্য খুব বিপজ্জনক হয়ে গেছে। আমার জন্য নয়, আমার সঙ্গিনী ঝর্ণার জন্য। আমার কিছু হয়ে গেলে, হয়ে যাওয়া মানে ঝর্ণার একা হয়ে যায়। তারপরের পরিস্থিতি আমি কল্পনা করতে চাই না। আর আমার কিছু হয়ে গেলে সে যাবে কোথায়, এটা ভাবলে আমার মাথা পুরো ব্যথা হয়ে ওঠে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন একটা মুহূর্তে এরকম একটা বিপদ চোখের সামনে ভেসে উঠবে। ঝর্ণা আমাকে সন্ধ্যায় নিয়ে বসে। সে জানতে চায় আমি পড়াশোনা কেন করতে চাচ্ছি না। তার সাথে তো আমার এটা কথা ছিল না। কথা ছিল বিয়ের পর আমি পড়াশোনা চালু রাখব। তাহলে এখন কেন পিছু হচ্ছি? আমি ছোট বাচ্চার মতন তখন নিশ্চুপ হয়েছিলাম। কোনো জবাব পাচ্ছিলাম না খুঁজে আমি। তাও ছোট বাচ্চার মতো কান্নার একটা ভান করে বসি। খুব আহ্লাদে সুরেই বলতে থাকি, না ঝর্ণা না, আমি আর পড়াশোনা করব না। আমি আপনার কাছে 24 ঘন্টা থাকতে চাই। আপনাকে একা রেখে আমি এক মুহূর্ত নড়ব না। ঝর্ণা তখন আমার গালে হাত রাখে, তারপর মুচকি হাসি দিয়ে বলে, ইমতি, আপনি আমাকে কি ওয়াদা করেছিলেন ভুলে গেছেন? আপনি না আমাকে বলেছেন আপনি অনেক বড় হবেন, আমাকে একজন গর্বিত স্ত্রী হিসেবে স্বীকৃতি করবেন। আপনি কি আমাকে বলেননি আপনি অনেক বড় হয়ে আমাকে গর্ব করার মতো অনেক কিছু অর্জন করে দিবেন? এসব কি তাহলে এখন ঢোকাতে দিয়ে যাচ্ছেন? আমি ঝর্ণার দিকে তাকাই। তার মুখে তখনও মুচকি হাসি লেগে আছে। বুঝতে পারছি সে আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি কেন চাইছি না তাকে ছাড়তে, সেটা তো বুঝতে পারছে না। আমি তখন তাকে বলি, তাহলে আমার সাথে প্রতিদিন কলেজে যেতে হবে। আমার যতক্ষণ ছুটি হবে, যতক্ষণ না ক্লাস শেষ হবে, ততক্ষণ আপনি কলেজে অপেক্ষা করবেন আমার জন্য। ঝর্ণা তখন হেসে বলে, ওরে পাগল, আপনাকে সব বলতে হবে না, আমি আগে থেকে ভেবে রেখেছি। পাগল নাকি? আপনাকে আমি একা ছাড়বো? কখনোই না। মাঝে মাঝে ক্লাসে যে চেয়ে দিয়ে আসবো। কোনো মেয়ের দিকে তাকাতাকি করছেন কিনা বা কথা বলছেন কিনা নিয়ে যাব সঙ্গে, নিয়ে আসবো সঙ্গে। বুঝলি না আমার পাগলটা? এবার যেন একটা তৃপ্তির হাসি ছাড়লাম আমি। তবে যে কেন যেন মনে হচ্ছে এই হাসিটা অনেক দিন পরে হাসছি। আমি তখন ভাবলাম, ঝর্ণা একজন ভার্সিটি পড়ুয়া মেয়ে। আর কিছুদিন পরে হয়তো তার অনার্স কমপ্লিট হয়ে যেত, কিন্তু সে আমার জন্য সেটা বিসর্জন করেছে। পুরোপুরি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। এখন কি যেটা আমি জানতাম না সেটা ও জানে। তবে এর মধ্যে বিশাল একটা অজানা কথা ছিল, যেটা ছিল আমার ধারণা ও আমার পরিবারের কথা। আর সেটা আমার বয়স নিয়ে। কিন্তু এই নিয়ে ঝর্ণার সাথে আমার দ্বিতীয়বার কোনো কথা হয়নি। আমার জানা হয়নি সে এসব কথা জানলো কোথা থেকে। এখন এসব ভাবতেও চাচ্ছি না। সেদিন রাত্রে ঝর্ণা আমার কাছে উষ্ণতা চায় খুব করে নিয়েছিল। আমি না করিনি, তাকে দিয়েছিলাম ভালোবাসা মাখিয়ে। তবে রাতে একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি তখন ঝর্ণার সাথে লেপ্টে ঘুমিয়ে আছি। ও আমার নগ্ন বুকে বিভোর ঘুমে মগ্ন। আমিও শোপে আছি তার সাথে, কিন্তু আমার ঘুমটা অত গভীরে নেই। ঠিক মাঝরাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভালো করে ভাঙার পর বুঝতে পারি একটা দড়ি টানের শব্দ আসছে বারান্দা থেকে। আমি প্রথমে ভয় পেয়ে যাই, হঠাৎ বারান্দা থেকে এমন শব্দ আসছে কেন? ঝর্ণাকে তখন আস্তে করে বুক থেকে সরিয়ে বিছানায় রাখি। আমি ধীরে ধীরে হাঁটা দিলাম বারান্দার দিকে। বারান্দা যাওয়ার পর মারাত্মকভাবে চমকে যায়। একটা সাদা চিকন দড়ির বাহির থেকে এসে আমার বারান্দায় পড়েছে। এমনকি এই সাদা চিকন দড়ির মাথায় একটা সাদা কাগজ মোড়ানো, তাও আবার একটি ছোট্ট ঢিলের সাথে। ঠিক তখনই খেয়াল করি বাসার সামনে থেকে একটা লোক হেঁটে চলে গেল। তবে সেই লোকটা বেশ কয়েকবার পেছন ঘুরেছিল আমার বারান্দার দিকে তাকিয়ে। ব্যাপারটা আমার বুঝতে বাকি নেই। আমি তখন সেই কাগজটা হাতে নিই। খারাপ আর যা দেখি তা কখনো আমার কল্পনাতেও ছিল না। লেখা আছে, এসআই, তুমি নিশ্চয়ই চাও একটা নিরাপদ জীবন, একটা সুখী জীবন, একটা ভালোবাসাময় জীবন, এমনকি সবগুলো ঝর্ণার সাথে।
তবে সত্যি যদি চেয়ে থাকো তাহলে আমাদের কাছে আত্মসমর্পণ করে ফেলো। আমরা তোমার কোনো ক্ষতি করব না, এমনকি তোমার ঝর্ণারও না। তোমার যা উত্তরটা উল্টো পিঠে লিখে আগামীকাল এই সময়ে কাগজটা বাইরে ফেলে দিবে। তাহলে তুমিও নিরাপদ থাকবে, তোমার ঝর্ণাও নিরাপদ থাকবে, এবং উপকার হবে আমাদেরও। সালাম। কথাগুলো পড়ার পরে আমার পুরো শরীর কাঁপছিল, যেন আমার পায়ের তলা থেকে দুনিয়া সরে গেছে। আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। সুখে থাকা ইচ্ছার পরেও যদি এমন একটা বিপদ আসে যেটা আমার পক্ষে সামলানো মোটেও সম্ভব না, তাহলে নিজেকে মৃত্যু অবস্থায় দেখতে পাই। এখানে যদি আমাকে হুমকি দেওয়া হতো আমি মেনে নিতাম, কিন্তু এখানে ঝর্ণাকে টানা হয়ে গেছে, যেটা আমার জন্য সবচেয়ে বড় দুর্বল একটা জায়গা। আমি ঠিক করি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাতের মুঠোয় কাগজটা নিয়ে গ্রিলে হাত দিয়ে ভাবছি গভীরভাবে। ঠিক এমন সময় আচমকাভাবে ঝর্ণা পেছন থেকে আমাকে চেপে ধরে। তার নরম হাত ধীরে ধীরে টেনে নিয়ে যায় আমার তলপেটের দিকে। পুরো শরীর ঝাঁকুনি খায় আমার। আমি তখন ভয় পেয়ে যাই। এখন যদি ঝর্ণা আমার এই কাগজটা দেখে ফেলে তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভেবে পাচ্ছি না। হাতের মুঠোয় কাগজটা নিয়ে ঝর্ণার দিকে ঘুরলাম। খুব শক্ত করে লেপ্টে নিলাম আমার সাথে। দুটো নগ্ন বুক যেন একই দেহে পরিণত হয়ে গেছে। তার গালে একটা চুমু খেয়ে বলি, উঠে গেলেন যে? ঝর্ণা তখন অভিমানী সুরে বলে, কথা বলবো না আপনার সাথে আমি। নিজে আমাকে একা ফেলে বারান্দায় দাঁড়িয়ে আছি, সেটা কিছুই না। এত রাতে কাকে দেখছেন বারান্দায় দাঁড়িয়ে, তা আবার কাপড় ছাড়া? কি কাহিনীটা কি? আমি তখন হাসি, হেসে বলি, ধুর পাগলি, তোকে খুলে খুলে দেখি তাও আমার মন ভরে না। আবার এত রাতে অন্য কাউকে দেখতে আসবো? পাগল নাকি? ওহ, বিশ্বাস নাই। আপনাকে আমার এমনিতেই ভয় লাগে। কখন না জানি বলে বসেন ঝর্ণা আপাকে আপনাকে আমার আর ভালো লাগছে না, তখন আমি মরে যাব। এরা কি বলছেন এসব? আমি তখন তাকে আর শক্ত করে চেপে ধরি। আমার পাটা তখন তার দুই পায়ের নিচে ঠেলে দেই। তার পুরো ভারটা উঠিয়ে নিয়ে আমার দুই পায়ের মধ্যে কৌশলে হাতের কাগজটা বারান্দায় ফেলে দেই। সকালের আগে উঠে হয়তো সে কাগজটা আমার লুকাতে হবে, কিন্তু এখন তো ঝর্ণাকে ভালোবাসার মধ্যে দিয়ে ঘরে নিয়ে যেতে হবে। দুটো ঠোঁট ডুবিয়ে তাকে ধীরে ধীরে ঘরে নিয়ে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবেই তাকে বিছানায় ফেলে দিই। ধীরে ধীরে উঠিয়ে নিয়ে আমার উপরে, তবে খুব গভীরে নিয়ে যাই না, কারণ আমার ভেতরের অবস্থা এখন ভালো নেই। ঝর্ণাকে ওভাবে পাগল করতেও চাই না। যদি সে মন থেকে আমার ভালোবাসার উষ্ণতা না পায় তাহলে সে তৃপ্ত হবে না। ঝর্ণা তখন আমার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ইমতি, আপনি আমার থেকে খুব বড় কিছু লুকাচ্ছেন। আমি আপনার চেহারা দেখে বুঝতে পারছি। আমার তখন ভেতরের কলিজাটা চমকে ওঠে, তবুও তাকে মিথ্যা বলি, না গো, আমার কিচ্ছু হয়নি। শুধু একটা কথাই ভাবছি, আপনাকে আমি সুখ দিতে পারছি কিনা, আপনি আমার সুখে তৃপ্ত হচ্ছেন কিনা। ঝর্ণা তখন বলে, আপনাকে আমি কতবার বলেছি এই কথা? আপনার থেকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাই, যা কোনো দিন পাইনি। হয়তো পেতাম না আপনাকে না পেলে। এটা কি সত্যি ঝর্ণা? হ্যাঁ, একদম খাঁটি সত্যি। আমি তখন আস্তে করে হাত বুলিয়ে দিই বুকের উপরে। তারপর বলি, আমি এখন এই বুকে ঘুমাতে চাই। দিবেন ঘুমাতে? এটা চাইতে হবে না, আমি এখন আপনাকে দিব আমার বুকে ঘুমাতে। ঝর্ণা নরম বুকে মাথা রেখে আমি হালকা ঘুমে নিজেকে মগ্ন রাখি, যেন ঝর্ণা ওঠার আগে আমি উঠে সেই কাগজটা আড়াল করতে পারি। সারা রাত কেটেছে সেই একই চিন্তায়। সকালবেলায় যখন ঝর্ণার ঘুম ভেঙে যায়, ও তখন ধীরে ধীরে আমার মাথাটা বালিশে রাখতে চাচ্ছিল। ঠিক তার চোখটা আমার মুখের দিকে আটকে যায়। আমি ঘেমে পুরো জবজব হয়ে গেছি। ঝর্ণা তখন আমার পুরো মুখটা মুছে দিতে দিতে বলে, এ কি, আপনি এত রাত এত ঘেমে গেছেন কেন? পুরো মুখটা আপনার ঘামের পানি, যেন মনে হচ্ছে মুখটা ধুয়ে এসেছেন পানি দিয়ে। ঝর্ণা মারাত্মক চিন্তায় পড়ে যায়, অস্থির হয়ে যায় পুরো ভেবে। আমি তখন বলি, ঘুমের মধ্যে হয়তো ঘেমে গেছি, কিন্তু ঝর্ণা এটা মানতে রাজি না। ওর ধারণা আমার জ্বর এসেছিল, সেই জন্য জ্বর সারার পরে সাথে সাথে হয়তো ঘেমে গেছি। আমাকে খুব আহ্লাদে আর বুকের সাথে লেপ্টে ধরে। তার নিজেকে খুব অপরাধী লাগে। তার বুকের সাথে সারাটা রাত লেপ্টে ছিলাম। এর মধ্যে আমার জ্বর এসেছিল, কিন্তু সে বুঝতে পারেনি।
এটা তার ধারণা। কিন্তু আসলে তো আমার জ্বর আসেনি। কেন ঘেমে গেছি তাও বলতে পারবো না। হতে পারে চিন্তার কারণে ঘেমে গেছে। ঝর্ণাকে তখন বলি, আপনি ফ্রেশ হয়ে আসেন, সারা রাত আপনার কাপড় ছাড়া দেখেছি। এখন একটু থ্রি পিস পরে আমার জন্য হালকা সাজবেন, আপনাকে সাজানো অবস্থায় দেখব। আমার মুখে হঠাৎ এমন কথা শুনে ঝর্ণা যে কত আনন্দ পায় তা সে নিজেও জানে না। খুব একটা দেরি করে না, আমাকে ছোট্ট একটা আদর দিয়ে চলে যায় আমার পছন্দের জিনিস করতে। কিন্তু সে যখনই বাথরুমে ঢুকে ফ্রেশ হবে, আমি তখন সুযোগটা পেয়ে যাই। আমিও তড়িঘড়ি করে বারান্দায় যাই সে কাগজটা লুকাতে। কিন্তু বারান্দায় যাওয়ার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি বারান্দায় যাওয়ার আগ পর্যন্ত ভেবেছিলাম কাগজটা হয়তো সেই জায়গাতেই পাবো, কিন্তু এখন দেখি কাগজটা সেই জায়গাতে নেই। আমার মাথায় ঝিম ধরে উঠল, চোখের সামনে সব আবছা হয়ে আসছে। কিন্তু যখন গ্রিলের দিকে তাকিয়ে দেখি সে চিকন দড়িটা তখনও ঠিক একই আছে, তখন একটু টনক নড়ে ওঠে আমার। আমি আবার খুঁজে পুরো বারান্দা, তবে অনেকক্ষণ পর আমার স্বস্তি মিলে। বারান্দার একটি চেয়ারের কোণে সেই কাগজটা লেগেছিল, হয়তো বাতাসে উড়ে গিয়েছিল। কিন্তু এই ছোট্ট কাগজটা যে আমাকে কতটা হয়রান করলো তা বোঝানো সম্ভব নয়। আমি তখন সেই কাগজ আর চিকন দড়িটা বারান্দার চেয়ারের পাটাতনের নিচে লুকিয়ে রাখি, যেন ঝর্ণা কোনোভাবে বুঝতে না পারে। ঘরে এসে লুঙ্গি পরি, আমি নিজেকে হালকা গোছাতে চাই। ঝর্ণা এমনিতে আমার চেহারা দেখে বেশ চিন্তিত। ও ভাবছে আমার না জানি কি হয়ে গেছে, কিন্তু নিজেকে এত টেনশন থেকে মুক্ত করব কি করে আমি? সম্ভবত আমার জন্য হচ্ছে না। কৃত্রিম ভালোবাসায় কি আর সব কিছু লুকানো যায়? লুকানো যায় না, কারণ সে সব সময় পেয়ে এসেছে প্রকৃত ভালোবাসা। এখন সে কিছুটা হলেও বুঝতে পারছে তার সেই ভালোবাসার কমতি ঘটে গেছে, অথবা সে সেই টানটা পাচ্ছে না যেটা আগে ভালোবাসার মধ্যে ছিল। আমিও তো চাই তাকে সে ভালোবাসাটা দিতে, কিন্তু সেই ভালোবাসার মাঝখানে আমার দেয়াল হয়ে দাঁড়াচ্ছে এই চিন্তাটা, যাকে ফেলাও যাবে না, গিলাও যাবে না। এসব ভাবতে ভাবতে ঝর্ণা বাহির হয়ে আসে বাথরুম থেকে। গোসল করেনি, তবে তার শরীরটা হালকা ভেজা, পানিতে ধোয়া নতুন মুখ, ঘুমের সে আভাস। অসম্ভব সুন্দর লাগছিল তাকে। এখন মনে হচ্ছিল তাকে জড়িয়ে ধরে খুব উষ্ণতায় ডুবে যেতে, কিন্তু তাকে তো আমি বলেছিলাম সাজতে। হয়তো তাকে সাজানোর পরে আমি উষ্ণতায় ডুবে যাব। ঝর্ণাকে আমি তখন বলি, এভাবে হালকা সাজতে সাজতে বলেছি। ঠিক তেমনই যেন আমি ফ্রেশ হয়ে আসার পর দেখতে পাই। এই কথা বলার পরে আমি চলে যাই বাথরুমে, নিজেকে হালকা পানিতে মুক্ত করি কিছুটা চিন্তা থেকে। তবুও ভেবে পাচ্ছি না কি উত্তর দিব সে কাগজে। নাকি দুপুরের মধ্যেই চলে যাবে ঝর্ণাকে নিয়ে এই এলাকা থেকে? চলে গিয়ে লাভ যে হবে মনে হয় না। হয়তো ওরা আবার পিছু নিয়ে নিতে পারে। কিছুই ভেবে পাচ্ছি না আমি। একা যেটা সিদ্ধান্ত নিব সেটার উপরে কোনো ভরসা পাচ্ছি না। যদি আমার সিদ্ধান্ত ঠিক হয়, না ঠিক না হয়, অথবা ঝর্ণার সাথে পরামর্শ করে যদি এমন একটা সিদ্ধান্ত পাই যা আমার একার সিদ্ধান্ত থেকে তার সিদ্ধান্তটা অনেক বড় হবে, এই চিন্তা থেকে কিছু করতেও পারছি না। এমনকি ঝর্ণাকেও বলতে পারছি না। এটা তো ঝর্ণাকে বলা কোনোভাবেই সম্ভব না। পারছি না আমি এখন আর ভাবতে। শেষ হয়ে ঘরে যাই আমি। ঘরে এসে দেখি ঝর্ণা আমার পছন্দ মতো সেজেছে, দারুণ লাগছে তাকে। আমি তখন ধীর পায়ে তার দিকে এগিয়ে যাব, তার পাশে আস্তে করে বসি। তারপর খুব নরম চোখে তার দিকে তাকাই। একবার তাকিয়ে দেখি কত গভীর ভালোবাসা মাখানো হয়েছে এই চেহারাতে, যার সব হক এবং অধিকার আমার। একটু একা চিন্তা করলে খুব হিংসা হয় আমার। এই ঝর্ণাকে যদি আমি না পেয়ে অন্য কেউ পেত, তাহলে কি হতো আমার? আমিও তো হতাশ হয়ে নিজেকে দুর্ভাগ্য বলে শেষ হয়ে যেতে পারতাম। কিন্তু আমার খোশ নসিব এমন ভালোবাসাটা শুধু আমি পেয়েছি। আমি তখন ঝর্ণার দিকে তাকিয়ে মুচকি হাসি। তারপর হাসতে হাসতে নিচের দিকে তাকাই। আবারও কিছু ভাবতে যাই আমি, কিন্তু তার ভাবা হয় না। ঝর্ণা তার হাতটা দিয়ে আমার হাত টেনে নেয় তার হাতের মুঠো। তারপর আমার হাতের উপরে আদর দিতে থাকে তার হাত দিয়ে। খুব শক্ত করে চেপে ধরে আমার হাতটা। এটার দ্বারা বোঝাতে চায় আমি আপনাকে কোনোদিন ছাড়বো না।
এমন শক্ত বাঁধনে বেঁধে রাখবো আপনাকে সারা জীবন। আমার চোখ দুটো তখন ঝিলিক মেরে ওঠে। হয়তো ভেতর থেকে আমার কান্না আসতে চায়। কেন আসতে চায় তা হয়তো ভেঙে বলা যাবে না, তবে খুব গভীর অনুভবের একটি কারণে। ঝর্ণা তখন আমার কানের কাছে এসে বলে, আমাকে কি একটু শক্ত করে চেপে ধরা যায় না? এই সুন্দর সকালটা আপনার হতে যাচ্ছিলাম আমি, আপনাকে খুব ভেতরে নিয়ে, একদম ভেতরে। আমি তখন তাকে চেপে ধরে খুব শক্ত করে ও আমার চাপ অনুভব করে হালকা মৃদু স্বর বাহির করে, যা খুবই স্পর্শকাতর, কিন্তু আর কিছু বলতে চায় না। নিজেকে ছেড়ে দিচ্ছিল আমার উপরে, যার মানে দাঁড়ায় আপনার মন মতো আমাকে আদর করুন, যার গভীরতা অনেক। আমি তখন ধীরে ধীরে তার কানের দিকে যাই, আমার দুই ঠোঁট দিয়ে তার ঘাড়ের কাছে খেয়েছিলাম আস্তে আস্তে। উষ্ণ নিঃশ্বাস ছাড়ছি বারবার। তাকে পাগল করে দিতে ইচ্ছা করছিল, কোনো বাধা নেই সামনে। তারপর ধীরে ধীরে ঠোঁট নিয়ে যাই তার গালের দিকে, হালকা ভিজিয়ে দিই, আর অনুভব করতে পারি তার গলা থেকে ভেসে আসা গঙ্গানির শব্দ, যা আমার ভেতরে ঝড় তুলেছিল এক উষ্ণতার। খুব আস্তে করে ডুবিয়ে দিই তার ঠোঁটের ভেতর, পাগল করে দিতে থাকি তার ভালোবাসায়। সে যেন আর ছাড়তে চায় না, আমাকে খুব গভীরে ঢুকিয়ে নিতে চায় সে। আমি আস্তে আস্তে তার ভেতরে ঢুকে যেতে চাই, গভীর ভালোবাসায়। ভালোবাসাগুলো উষ্ণতায় মাখিয়ে দিই তার বুকের ভেতর। ধীরে ধীরে আরো গভীরে যাই, যার গভীর এর কোনো শেষ নেই, কিন্তু নরম একটি তৃপ্তি আছে। ঝর্ণা এর মাঝে একটি বার কথা বলে, তবে খুব উত্তপ্ত উত্তেজনা হয়। এমনি ভালোবাসি, আরো ভেতরে চাই আপনাকে, আমি আরো ভেতরে। আমি তখন তাকে নিয়ে যাই খুব গভীর ভালোবাসায়, যা সে চেয়েছিল। বুঝে না তৃপ্তিকর ভালোবাসা শেষে একসাথে লেপ্টে আছি। আমি তখন হাত বুলিয়ে দিচ্ছি তার নগ্ন বুকে, মাঝে মাঝে চুমু খাচ্ছি তার নরম গালে। অনেকক্ষণ পর তার কানের কাছে একটা কথা বলি, ঝর্ণা, আমরা যদি কোনোদিন এ দুজনের সাক্ষাৎ না পেতাম তাহলে কি হতো আমাদের? আমার এমন কথা শোনার পর ঝর্ণা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর ঠোঁট দুটো হালকা বাঁকিয়ে বলে, জীবনটা পূর্ণতায় ভরে থাকতো, যার আফসোস হয়তো আমি জীবনেও শেষ করতে পারতাম না। আমেরিকা তৃপ্তি করে আমি তৃপ্তি করে হাসি মাখা মুখ তার দিকে ছড়িয়ে দিই, হালকা করে ছুঁয়ে দিই তার ঠোঁটটা। সেদিনটা আমার খুব ভালোই কেটেছিল। সারাদিনই বলতে গেলে ভালোবাসায় ডুবেছিলাম। আর যাই হোক, জীবনে যে আমার এমন একটা মানুষ পাবো, আর সে মানুষটা আমাকে সারাটা দিন সুখের মধ্যে রাখবে, সেটা কল্পনা খুব কমই করেছি। কিন্তু আমি তখনও ভাবিনি আমার জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে। রাতে শুরুর ভাগে আমি একটা চিন্তায় পড়ে গেলাম, ঠিক কী উত্তর দেব তাকে। আমার মাথা ঘেমে আসছিল, কোনো চিন্তা করে উত্তর খুঁজে পাচ্ছিলাম না। ঝর্ণা তখন আমার বুকে ঘুমিয়ে গেছে, সারাদিনের ক্লান্তি শরীর তার। এত কিছুর পরে তাকে আমি জোর করি না উষ্ণতার জন্য, সে আমার বুকে শান্তির ঘুম ঘুমাক, এটাই অনেক কিছু। কিন্তু এখন ঝর্ণাকে বুক থেকে সরিয়ে কিছু একটা লিখবো সেই কাগজে, সেই সুযোগটা পাওয়া আমার জন্য দুষ্কর ব্যাপার। ঘুম তখনও আসছিল না, তবে ডাইনিংয়ের ঘড়ির শব্দ বোঝা যায়। এখন রাত 12টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরে হয়তো সেই লোকটা হাজির হবে উত্তর নেওয়ার জন্য। তবে কি উত্তর দেব? হঠাৎ আমার মনে পড়ে, ধরি মাছ না ছুঁই, এমন একটা উত্তর দেব হবে। কিন্তু ঝর্ণা, তাকে তো বুক থেকে সরিয়ে খুব একটা বেশি সময় পাবো না। তার ঘুম ভাঙার পরে যদি তার পাশে আমাকে না দেখে, সে মারাত্মক চিন্তায় পড়ে যাবে। তবে উত্তরটা আমাকে দিতে হবে। আমি তখন ধীরে ধীরে ঝর্ণাকে বুক থেকে সরিয়ে বালিশের মাথায় রাখি, আস্তে করে বিছানা থেকে নিজেকে সরাই। ধীরে ধীরে বারান্দা সেই জায়গাতে যাই যেখানে কাগজ আর চিকন দড়িটা লুকিয়ে রেখেছিলাম। কলম আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ঘুমানোর আগে, কিন্তু উত্তর যা তৈরি করেছিলাম সেটা লিখতে পারছি না আমার হাত দিয়ে, এমনকি মাথাতেও আসছে না কি উত্তর তৈরি করছিলাম। তবুও ধারণার উপরে লিখে দিই, তোমরা আবার আমার কাছে কী চাও, যার কারণে আমার পিছিয়ে আবার ধরছ। এই লেখাটা লিখে দড়িতে পেঁচিয়ে দিই, খুব সাবধানে নিচে নামিয়ে দিই। অপেক্ষা আমার করতে ইচ্ছা করছিল, কিন্তু ভেতরে ঝর্ণা একা আছে। ঝর্ণার জন্য আর অপেক্ষা করলাম না,
তার পাশে গিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু তাকে আর ধরিনি। বুক উপর করে আলাদা করে হয়ে শুয়ে আছি। গভীরভাবে ভাবছিলাম, আমি কাজটা কি ঠিক করলাম? যদি তারা উল্টো অ্যাকশন নেয়, আমার তো সামর্থ্য নেই তাদের বিপক্ষে দাঁড়ানোর। তখন কি করব আমি? কিছুই বুঝতে পারলাম না। এমন চিন্তায় থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে আমার ঘুম ভাঙে ঝর্ণার ডাকে। খুব স্বাভাবিকভাবে উঠে যাই আমি। উঠে হাসি দিই না, তাকে নরমভাবে জিজ্ঞেস করি না, কেমন আছেন আপনি? এমনকি জড়িয়ে ধরি না, সোজা ফ্রেশ হতে চলে যাই। সকালে নাস্তাটা মানে ভাবে করি। তুমি ঝর্ণা যে আমার এমন অবস্থা খেয়াল করছো না তা কিন্তু নয়। তুমি খুব ভালো করে আমায় এসব পরখ করছো, কিন্তু হয়তো এখন কিছুই বলবে না। দুপুর থেকে তার সাথে হালকা মিশছি, কথা বলছি, খুনসুটি করছি, মাঝে মাঝে আদর করছি, কিন্তু আমি তাকে সেই টান দিতে পারছি না। এভাবে প্রায় 4 দিন কেটে যায়, আর কোনো সমস্যা আমার চোখে পড়ে না। হয়তো আকাশে অনেক ঘন কালো মেঘ জমেছে, হঠাৎ বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিটা আমাদের কোন কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে তা এখন ভাববার বিষয়। তবে আমি কয়দিন নিজেকে গুছিয়ে নিয়েছি। ঝর্ণাকে সেই ভালোবাসাগুলো দিচ্ছি যা সে চাইতো আমার কাছে। এভাবে কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে আসে। ঝর্ণা চাপ দিতে থাকে রেজাল্ট ভালো হওয়ার কারণে চান্স পেয়ে যায়, কিন্তু ঝর্ণা একটু বদলিয়ে যায়। সবসময় চোখে চোখে রাখা, কড়া শাসন করা, পড়াশোনা নিয়ে সবসময় মাতিয়ে রাখা, শুধু নির্দিষ্ট কিছু সময় আদর আর ভালোবাসা, আর কিছু সময় গভীর উষ্ণতা, আর বাকি সময়গুলো একজন করা করা অভিভাবক। আমার বেশ ভালোই লাগে। আমি এমনটা চেয়েছিলাম তার কাছে অনেক আগে। তাকে বলেছিলাম বিয়ের পরে আমার পড়াশোনার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু মাঝে মধ্যে আমাকে কড়া শাসন আর কড়া অভিভাবক এর মধ্যে আয়ত্ত করে রাখবেন। ও আমার কথা শুনে হাসতো, বলতো আমি কি আপনার উপরে কড়া শাসন করতে পারবো? আমি তো তখন বলতাম, কড়া শাসন আপনাকে করতে হবে, না হলে আমি বড় কিছু হতে পারবো না। ওর জবাব তখন ছিল, আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে, বড় করতে আমার যা করার প্রয়োজন আমি সবই করব। শুধু আমাকে ভাসিয়েন না, ভালোবাসেন, তাহলেই হবে। ক্লাস শুরু হয়ে যায়। এই কয়দিন ধরে টানা ক্লাস করছি। ঝর্ণা আমার পাশে প্রতিদিন আসে। বিল্ডিংয়ের পাশে ছোট্ট একটি ছাউনি আছে, তার উপর বিশাল গাছ। ঝর্ণা ওখানে বসে থাকে আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। টিফিন টাইমে আমার সাথে খায়। আবার অনেকে মনে করে ঝর্ণা আমার বোন হয়তো, কিন্তু আমি হা হু করে চালিয়ে দিই। সঠিকভাবে বলি না যে সে আমার কে হয়। এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন। সব কিছু ভালোই চলছিল, তবে এর মধ্যে ঝর্ণাকে একটা কথা বলবো বলবো ভেবেই বলাই হচ্ছিল না। ভয় লাগছে, যদি রেগে যায়, আবার যদি বিশ্বাস ভেঙে যায়। তবে আজ বলবো ভাবছি। ঝর্ণা আমাকে ইংলিশ পড়াচ্ছিল। ওর পড়ানোটা আমার দারুণ লাগে। যাই বোঝা যায় পড়ায়, আমার মাথায় ঠিক যেভাবে গেঁথে যায় সেভাবে গেঁথে যায়। পড়া থেকে মনোযোগ সরিয়ে ঝর্ণাকে বলি, ঝর্ণা একটা কথা বলবো? না এখন পড়া, পরে কথা হবে। না শোনেন না আগে? আচ্ছা বলেন। বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমার দিকে একটা মেয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। খুব অস্বস্তিকর লাগে আমার, যদিও আমি কখনো তাকাই না। তা মাঝে মাঝে চোখ পড়ে যায়, আর যখনই চোখ পড়ে তখনই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এটা একটা গা জ্বালা ব্যাপার। এই কথাগুলো বলার পরে খেয়াল করলাম ঝর্ণার চেহারাটা কেমন যেন হয়ে গেল, বলতে গেলে কুঁচকে গেছে। এই কুঁচকানোটা রাগের জন্য হতে পারে, অথবা আমাকে জেরা করার জন্য। ঝর্ণা তখন আমাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করে, মেয়েটা দেখতে কেমন? আমি এমন প্রশ্ন শুনে একটু ভয় পেয়ে যাই। সে মেয়ের চেহারা হালকা মনে করতে থাকে। সুন্দর নাকি কুৎসিত? সুন্দর তো কোনোভাবে বলা যাবে না। ঝর্ণার সামনে অন্তত সুন্দর বললে আমার খবর আছে রাত্রে, তা আবার অন্য মেয়েকে। ঝর্ণাকে তখন বলি, আরে ধুর, তেমন ভালো না দেখতে। একদম মিথ্যা কথা বলবেন না, যা সত্যি সেটাই বলবেন। কেমন দেখতে? সত্যি বলছি আমি, সুন্দর না। আর আপনার কাছে তো কিছুই না। ও আচ্ছা, তার মানে মেয়েটাকে ভালো করে দেখা হয়েছে, তাই না? আরে ধুর, চোখের সামনে যতটুকু পড়েছে ততটুকু, এর চেয়ে বেশি দেখি না।
আপনাকে তো সব কিছু শেয়ার করতে বলেন, বলে এই কথাটা শেয়ার করলাম। এখন মেজাজ করছেন কেন? ঝর্ণা আমার সামনে থেকে উঠে চলে যায়। আমি ভাবলাম কথাটা বলা নিশ্চয়ই ভুল হয়ে গেছে আমার। এটা একদম বলা ঠিক হয়নি। কেন যে মাঝে মধ্যে এতটাই আহম্মকগিরি করি নিজেও বুঝতে পারি না। আমি বারান্দায় গেলাম। সেদিকে সে সোফাতে বসে আছে। তার পাশে বসতে ওখানে ভয় লাগছে আমার। খুব রেগে আছে মনে হচ্ছে। তবুও সাহস করে তার পাশে বসলাম। পাশে বসে বলি, এমন করছেন কেন? এই কথাটা আপনার থেকে লুকাতাম না বলেই তো আপনাকে বলে দিয়েছি। ঝর্ণা তখন রেগে উত্তর দেয়, এই জন্য আপনাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না। আচ্ছা মেয়েরা, আপনার মধ্যে কি পায়টা কি বলেন তো আমাকে? কি পায় আপনার মধ্যে? বিয়ের আগেও আমি এমন একটা টেনশনে থাকতাম, এই বুঝে আপনাকে কেউ নিয়ে চলে গেল। বিয়ের পরও যদি আপনাকে আমাকে ঠিক একই চিন্তায় থাকতে হয়, তাহলে আমি ঠিক থাকবো কী করে? আর আপনাকে বিশ্বাস করবোটা কী করে? বিয়ের পর আপনাকে মেয়েরা ছাড়ছে না। ঝর্ণা, এখানে আমার দোষ কি বলেন? আমি তো দেখতে অতটা সুন্দর না, তা আমার দিকে মেয়েরা তাকায়। এটা কি আমার দোষ? হ্যাঁ, অবশ্যই আপনার দোষ। আপনাকে এত সেজেগুজে কে যেতে বলে? হ্যাঁ, আপনাকে না বলেছি আমি, যত হ্যান্ডসাম গিরি শুধু আমার সামনে চলবে। কেন, আপনার সাধারণ পোশাক পরে চলাফেরা করতে সমস্যা নাকি? এত হ্যান্ডসাম গিরি দেখান বলেই তো মেয়েরা আপনার দিকে তাকায়। আচ্ছা, কালকে থেকে তাহলে সাধারণভাবে চলাফেরা করব। নো সাজুগুজু, নো হ্যান্ডসাম গিরি। তবু আপনাকে আমি বিশ্বাস করব না। আমি কালকে আপনার সাথে যাব। মেয়েটাকে আমাকে দেখিয়ে দিবেন, তারপর ক্লাসে যাবেন। এখন তো ইচ্ছা করছে আপনার সাথে আমিও ক্লাস করি। না জানি ভেতরে কার সাথে ইটিস পিটিস করে বসেন। আগে জানলে আপনার সাথে আমি আবার কলেজে ভর্তি হতাম। আমি তখন একটু হাসি। তারপর ঝর্ণার গাল দুটো ধরে জোর করে চুমু বসিয়ে দিই। ও যদিও নিতে চায় না, আমি তাও জোর করে আর অনেকগুলো দিই। এত করে অন্তত তার রাগটা তো ভাঙবে। সেই দিনের রাতটা ভালোবাসা কেটে গিয়েছিল। রাতগুলো আমার ভালোবাসাতেই কাটে। কোনো রাত ভালোবাসা ছাড়া হয় না আমার। তবে একটু চিন্তামুক্ত আমি। আমার মনে হয় তারা আমার পিছু ছেড়ে দিয়েছে। কিন্তু এখনও আমার মাথায় অনেকগুলো প্রশ্নের জট বাঁধেনি, যেগুলো উত্তর খুঁজতে গেলে আমাকে অনেক বিপদে পড়তে হতে পারে। এমনকি সেই প্রশ্নগুলো আমার মাথাতেও আসেনি এখনও। পরদিন সকালে ঝর্ণাকে নিয়ে কলেজে গেলাম। তবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু মেয়েটাকে দেখতে পাইনি, তাই তাকে দেখানো হয়নি। ক্লাস শেষ করে ঝর্ণার কাছে আসলাম। তখন ঝর্ণার জিজ্ঞেস করলো মেয়েটা এসেছে কিনা তা ক্লাসে, কিন্তু আমার উত্তরটা না হলো, কারণ মেয়েটা আজকে ক্লাসে আসেনি। পরপর 2 দিন ক্লাসে এলো না। 3 দিনের দিন ঝর্ণা আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ঠিক এমন সময় পেছন থেকে একটি মেয়ে আমাকে ডাক দিয়ে বসে। আমি তখন আকাশ থেকে পড়ি। তখন আমার মনে হচ্ছিল সর্বনাশের মাথায় বাড়ি। আমার আগে ঝর্ণা পেছনে তাকায়। একটা মেয়ের কণ্ঠে আমাকে ডাক দিল, এতটাই মিষ্টি সুরে। কে হতে পারে মেয়েটা? আমিও পেছনে পেছনে তাকাই। তাকিয়ে দেখি সেই মেয়েটা। আমার তখন মনে হচ্ছিল আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছি। ঝর্ণা তখন সেই মেয়েটার দিকে একবার আর আমার দিকে একবার তাকাচ্ছে। এর মধ্যে আমাকে একবার প্রশ্ন করে ফেলেছে, এই মেয়েটাই কি সেই মেয়েটা? আমি চুপ করেছিলাম, কোনো উত্তর দেইনি। মেয়েটা যখন সামনে চলে আসে তখন ঝর্ণার সামনে আমাকে প্রশ্ন করে, ভাইয়া ক্লাসে যাবেন না? এখানে দাঁড়িয়ে কি করছেন? আর এই মেয়েটা কে আপনার সাথে? আমার তখন ঠোঁট কাঁপছিল। ঝর্ণার সামনে দাঁড়িয়ে থাকতেও যেন আমার ভয় করছে। মনে হচ্ছে আমি আজরাইলের সামনে দাঁড়িয়ে আছি এখন, যে কোনো মুহূর্তে জান কবজ হয়ে যেতে পারে। তবু তোতলাতে তোতলাতে বলি, হ্যাঁ ক্লাসে যাব তো একটু পরে। আর এই মেয়েটা হলো। তারপর বাকিটা মুখেই আটকে যায় আমার। সেটা আমার আর বলতে হয় না, ঝর্ণা নিজেই বলে বসে আমি ওর স্ত্রী হই। এই কথাটা শোনার পরে মেয়েটার চেহারাটা কেমন যেন হয়ে গেল। ও তখন বোধহয় কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আর বলেনি। শুধু বলল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। মেয়েটা চলে যায়, কিন্তু ঝর্ণার চোখ যে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে সেটা বলা সম্ভব নয়। কেমনভাবে তাকিয়ে আছে, যদি ওর মুখটা ঢাকা, শুধু চোখটাই খোলা, তবু আমি বুঝতে পারছি ওর মুখের অবস্থাটা ভেতরে কেমন হয়ে আছে। আমাকে আজকে ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে মশলা বানিয়ে ভুনা করে খাবে, এটা বোঝা বাকি নেই আমার। শুধু আমাকে ঝর্ণা এটাই বলল, এখন ক্লাসে যান। আমি বসে আছি সেই জায়গায়।
আমি তখন ইয়ানাপসি করতে করতে ক্লাসে গেলাম। ক্লাসে শুধু আমার একটাই চিন্তায় মাথা ঘুরছে, বাসায় যাওয়ার পর আমার আজকে কি হতে পারে। কল্পনা করতে থাকলাম দ্বিতীয় ক্লাসে। বাসায় ঢুকলাম দুজনে। ঝর্ণা আমায় কর্কশ কণ্ঠে বলল, তোকে আজকে আমি টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে দেব। অথবা বলবে, শয়তান সব জামা কাপড় খোল, তোকে বেঁধে আজকে ব্যাট দিয়ে ঠাস ঠাস করে পিটাবো। আমাকে মিথ্যা বলো, তোকে এত বড় সাহস কে দিল? অথবা বলবে, তুই আমাকে ছুঁতে আসবি না, যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিস তো সব কিছু কেটে কুটে তোর হাতে ধরিয়ে দেব। অথবা বলবে, আজকে তোর শাস্তি বাথরুমে 15 ঘন্টা ঢুকিয়ে রাখা। অথবা শেষমেশ বলবে, তোর আর আজকে কলেজে যাওয়া হবে না, তোর কলেজ বন্ধ। অথবা একটা কাজ করতে পারে, দুজনে ঘরে ঢোকার পরেই ঝর্ণা আমাকে বেদম পিটাবে, এমন পিটাবে নিতম্ব পুরো লাল করে ফেলবে, পিঠে খামচির দাগ বসিয়ে দেবে, আর কত কী যে করবে কে জানে। ঝগড়া তো আছেই, মাশাল্লাহ। ব্যাস, তাহলেই হয়েছে কাহিনী। ক্লাসের মধ্যে ওই মেয়েটার দিকে আমি তাকাইনি। ক্লাস শেষে সোজা ঝর্ণার কাছে এসে বাসার জন্য রিকশায় উঠে গেছি। রিকশায় বসে আছি দুজনে। ঝর্ণা অবশ্য আমার সাথে লেগে বসেনি, ও একদিকে সরে বসে আছে, তাকিয়ে আছে অন্যদিকে। আমি তখনই বুঝতে পারছি বাসায় যাওয়ার পরে আলামত আমার খারাপ হতে পারে। আমি তখন করলাম ঝর্ণার বাহুর ভেতরে আমার হাতটা ঢুকিয়ে দিতে চাচ্ছিলাম। ঝর্ণা এমনভাবে একটা ঝাটকি মারলো, আমার জান বলতে গেলে ওইখানেই খুলে পড়ে গেছে।